এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ রয়েছি। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজিমো। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দে। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সংকট দেখছেন আইনমন্ত্রী, প্রধান বিচারপতির মন্তব্যে হতাশা। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযান, বাড়ির ভেতরে বিস্ফোরণ, এলাকায় 144 ধারা। রাজনাটে বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে সরকারি দলে কোন দল? মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো সংকট নেই বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি এস.কে. সিনহার বক্তব্যের সঙ্গে একমত নন মন্ত্রী। প্রধান বিচারপতির বক্তব্যের প্রতিক্রিয়া আনিসুল হক বলেছেন, অন্য কোনো দেশের প্রধান বিচারপতি জনগণের সামনে এত কথা বলেন না। বিচার বিভাগের প্রতি সবসময় একটা বিমাতা সুলভ একটা আচরণ চলে আসছে। এটা আজকে না, এই সরকার না, এটা প্রতিটি সরকার। প্রশাসন কোনোদিনই চাইনি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। মঙ্গলবার হবিগঞ্জে প্রধান বিচারপতির এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান বিচারপতির এই বক্তব্য অত্যন্ত দুঃখজনক। শেখ হাসিনার সরকার বিচার কার্যে কখনোই হস্তক্ষেপ করে না এবং কখনোই হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীন। মন্ত্রী বলেন, বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোনো দূরত্ব নেই। বিচারকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করেছে সরকার। কোনো দেশে কিন্তু বিচার কার্যের ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত কথা পাবলিকলি বলেন না। আমাদেরকে একটু ওনার দুঃখ কষ্টগুলি জানান, তাহলে পরে আমরা হয়তো সেগুলি শোধ করার চেষ্টা বা সুরাহা করার চেষ্টা করতে পারি। বিনা বিচারে কেউ যেন কারাভোগ না করে, সরকার তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানান আইনমন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান বিচারপতির বক্তব্যে তার ক্ষোভটা আসলে একেবারেই স্পষ্ট। উনি বলেছেন যে কখনোই কোনো সরকার প্রশাসন চায় না যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। আইনমন্ত্রীর বক্তব্যটা তিনি দেখছিলাম, তিনি আজকে বলেছেন যে অনেক উন্নয়নশীল উন্নত দেশ দেখেছেন, আপনারা প্রতিবেশী দেশও দেখেছেন, কোন দেশে বিচার কাজ ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত কথা পাবলিকলি বলেন না। উনি আমার কাছে মনে হয় যে আমি আইনমন্ত্রীর সাথে এই বিষয়ে আমি দ্বিমত পোষণ করি। কারণ অন্য কোথাও বলেন কি বলেন না সেই খোঁজের আগে আমাদের জানা উচিত যে প্রধান বিচারপতি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটা ইনস্টিটিউশন। তিনি যদি মনে করেন তাকে অনেক কথা বলতে হবে, তিনি অনেক কথা বলবেন। তার বলাটা সঠিক কি সঠিক না সেটা আসলে আমরা কেউ বলতে পারি যে তিনি আসলে যেটি বলছেন সেই ব্যাপারে কোনো ফ্যাকচুয়াল কোনো মিস্টেক আছে কিনা সেটি বলতে পারেন, কিন্তু তিনি বেশি কথা বলবেন না কম কথা বলবেন সেটি আইনমন্ত্রী ঠিক করে দিবেন। সেটি আইনমন্ত্রী আরেকটা হিন্ট দিয়েছেন যে তিনি চাইলে সরাসরি এটা সরকারের সাথে কথা বলতে পারেন বা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন। পাবলিকলি বলার বিষয়টা সেইটা তো আমি দ্বিমত পোষণ করি যে তিনি এটা পাবলিকলি বলবেন না সরকারের সাথে কথা বলবেন না প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। সেইটা মানে আইনমন্ত্রী অন্য জায়গা থেকে উদাহরণ দিবেন যে হন্ডুরাসে তো প্রধান বিচারপতি এত কথা বলেন না, বা পাশের ভারতে তো এরকম কথা বলেন না। না বলেন আমাদের প্রধান বিচারপতি যদি চান যে তিনি পাবলিকলি কথা বলে একটা উদাহরণ তৈরি করবেন, তখন ভারত বা হন্ডুরাস বা এরকম যেগুলি দেশ আছে তারা তাকে উদাহরণ হিসেবে দিবে যে বাংলাদেশের প্রধান বিচারপতি। সেক্ষেত্রে আমরা যদি সব ক্ষেত্রে আসলে অন্যান্য দেশের উদাহরণ টানতে শুরু করি, উন্নয়নশীল বা উন্নত পাশে সব ক্ষেত্রে যদি আমরা অন্য দেশের উদাহরণ টানতে শুরু করি তাহলে মনে হয় আইনমন্ত্রী বিপদে পড়ে যাবেন অনেক ক্ষেত্রে। না, আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের বা আমাদের নীতি নির্ধারকদের এই অ্যাটিটিউডটা আমার ঠিক পছন্দ না, যে তারা আসলে ঠিক করে দিবেন যে আরেকটা মানুষ কি আচরণ করবেন বা করবেন না। আরেকজন যিনি একটি বিচার বিভাগের প্রধান, যিনি একজন প্রতিষ্ঠান, যিনি একজন ইনস্টিটিউশন, তিনি কোথায় ভুল বলেছেন, কোথায় ঠিক বলেন নাই, কোথায় ভুল দাবি করেছেন সেই ব্যাপারে প্রশ্ন তোলাই যেতে পারে। যে এটা রায়ের বাইরে, যেটা পাবলিক ডকুমেন্ট, আমি এটাতে মনে করি না সেই 1926 সালে আদালত অবমাননার ভয় করার কোনো দরকার আছে। কিন্তু তিনি পাবলিকলি কথা বলবেন কি বলবেন না, তিনি অন্য জায়গায় বিচারপতিরা কথা বলেন কি বলেন না, সেটা আমার কাছে না। সেক্ষেত্রে কিন্তু আইনমন্ত্রী যা বলেছেন তিনি কিন্তু নিজেই সেটি মানেননি। আইনমন্ত্রী প্রধান বিচারপতি কথা বলবেন কি বলবেন না সেই বিষয়ে উনি তার মন্তব্য কিন্তু প্রধানমন্ত্রী বিচারপতির সাথে দেখা করেও বলতে পারতেন, সেটা পাবলিকলি আমাদের সামনে না বলে। না, সাংবাদিকরা অনেক প্রশ্নই করেছে। উনি একটা ফিরিস্তি দিয়েছে যে বর্তমান সরকারের দায় নিয়ে বলেছে, আগের সরকারগুলো কেমন ছিল সেটা না। যাই হোক, এটা নিশ্চয়ই আমরা পরবর্তীতে দেখবো যে আসলে বিষয়টি কি হয়। আমরা অন্যান্য কিছু খবরে চলে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে
জঙ্গি আস্তানায় চলছে সোয়াটের অভিযান। বাড়িতে স্ত্রী এবং এক সন্তানকে নিয়ে মোহাম্মদ আবু নামের এক জঙ্গি অবস্থান করছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ইগল হান্ট। সন্ধ্যায় অভিযান শুরুর পর বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শুরুতে গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও কিছুক্ষণ পর তা থেমে যায়। অভিযান শুরুর আগে জঙ্গি আবুর মাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। তিনি মাইকে ছেলেকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তা ব্যর্থ হয়। বাড়িটির আশপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ বুয়েটের সাবেক ছাত্র মুশফিক মার্টিন জেনিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন র্যাব কর্মকর্তারা। তাদের দাবি, মুশফিক ঢাকা ক্যান্টনমেন্টের পাশের একটি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন। গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নব্য জেএমবির সারোয়ার তামিম গ্রুপের 14 জঙ্গিকে আটক করে র্যাব। তাদের দেওয়া তথ্য অনুসারে উত্তরায় অভিযান চালিয়ে আটক করা হয় বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র মুশফিক মার্টিন জেনিকে। পরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করা হয়। গ্রেপ্তার হয়েছে এই যে 15 জনই ইতিমধ্যে, সে তাদেরকে নিয়ে কাজ করছিল যে বড় ধরনের একটা ডিভাইস এবং কার্যক্ষম ডিভাইস তৈরি করে স্থাপনা করে তারা নাশকতা করবে এবং যে ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা সরকারি স্থাপনায় তাদের পরিকল্পনা ছিল। এরকম আরও অনেকগুলি পরিকল্পনা ছিল। উদ্ধার করা ডিভাইসগুলো ব্যাপক বিধ্বংসী বলে জানান এই কর্মকর্তা। আজকে যে এই ধৃত মুশফিকুর রহমান ওরফে জেনি, সে যে সার্কিট আমরা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা ডেভেলপ করেছে এবং ওই গান পাউডার দিয়ে তারা পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে। যে এটা বিস্ফোরণ ঘটে 100 মিটার দূরত্ব থেকে, এটা তারা বিস্ফোরণ ঘটাতে সক্ষম। মুশফিক মার্টিন জেনিকে নব্য জেএমবির সারোয়ার তামিম গ্রুপের রিমোট কন্ট্রোল ডিভাইস সরবরাহকারী বলে দাবি করছে র্যাব। সিলেটের আতিয়া মহলের কাছে বিস্ফোরিত বোমা তার তৈরি বলেও সন্দেহ করছে এই এলিট ফোর্স। এর সাথে সংশ্লিষ্ট এবং তাদের কি পরিকল্পনা ছিল এগুলি উদ্ঘাটনের আমরা চেষ্টা করব। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখেছেন এগুলি চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মকর্তারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তারা সরাসরি কথা বলছিলেন জঙ্গি হামলা নিয়ে, তবে সেই লাইনটি এখন কাজ করছে না। সেই জন্য আমরা পরের খবরটি চলে যাচ্ছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকায় 1 বছর ঋণ আদায় বন্ধ রাখতে এনজিওগুলিকে অনুরোধ জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অন্যদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দাবি, হাওরে বোরো ধানের ক্ষতি হলেও দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। হাওরের বিপর্যয়ের খবর কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চালের দাম বাড়ানোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে হাওরের বন্যায় 6 জেলায় নষ্ট হয়েছে প্রায় 6 লাখ টন বোরো ধান। খাদ্যমন্ত্রী বলছেন, যা দেশের মোট খাদ্য উৎপাদনের খুবই সামান্য অংশ, তাই এই ক্ষতিতে দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই। প্রায় 3.5 কোটি মেট্রিক টন যেখানে চাল উৎপন্ন হচ্ছে, সেখানে 6 লক্ষ মেট্রিক টন চাল ক্ষতি হয়ে যাচ্ছে বলে আমরা একেবারে ডিজাস্টারের মধ্যে পড়ে গেছি, বিরাট একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। কি এরকম দেখলেন আপনারা? এটা আমার বুঝা। খাদ্যমন্ত্রী বলেন, হাওরের ফসলের ক্ষতি দেখিয়ে চালের দাম বাড়ানোর পায়তারা করছেন অসাধু ব্যবসায়ীরা। হাওরের পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান মন্ত্রী। অসাধু ব্যবসায়ী যারা, তাদের প্রতি আমার অনুরোধ, দেশপ্রেমিক হিসেবে কমপক্ষে এইরকম ভাবে বাজারকে ঊর্ধ্বগতি করার কোনো চেষ্টা করবে। তাদের অবস্থার পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমরা ওএমএস চালু রাখবো। হাওর অঞ্চলে এনজিওদের ঋণ আদায় বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। ক্ষতিগ্রস্ত জেলেদেরও ভিজিএফ এর মাধ্যমে সহায়তা দেওয়ার কথা জানান মন্ত্রী। প্রত্যেক এনজিও বন্ধুদের অনুরোধ করেছি যে আগামী 1টি বছর যেন তারা যেন সুদ দিয়ে বা এই কৃষকদের কোনো রকম চাপ সৃষ্টি না করে। হাওর এলাকার জন্য নগদ 50 কোটি টাকা এবং 35,000 মেট্রিক টন চাল বরাদ্দের কথা জানান ত্রাণমন্ত্রী। আগামী ফসল না ওঠা পর্যন্ত প্রায় 1টি বছর প্রায় কাছাকাছি হবে, তাদেরকে আমরা খাদ্য সহ সর্বপ্রকার সাহায্য দিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করে রাখবো। ক্ষতিগ্রস্ত 6 জেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান ত্রাণমন্ত্রী। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের কাছ থেকে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে জাতিসংঘে যাওয়ার পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করছেন, পানির ন্যায্য হিস্সা আদায় সম্ভব হলে বাঁধ নির্মাণ করে হাওরের দুর্যোগ মোকাবেলা সম্ভব হতো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন। হাওরের পানি ঢল নেমে আসছে, কোত্থেকে আসছে? উজান থেকে আসছে। সেখানে কোনো বাঁধ দেওয়ার ব্যবস্থা নেই, কোনো প্রকল্প নেই আমাদের এদিকে। তারা বাঁধ দিয়ে যখন বেশি বৃষ্টি হয়
ছেড়ে দেয়, আমরা সব ডুবে যাই, তলিয়ে যাই। এটা তো হতে পারে না। আন্তর্জাতিক আইন আছে এই অভিন্ন নদীগুলোর ক্ষেত্রে, সেটা আমরা চাই যে অবিলম্বে তার উপরে চুক্তি হোক। এটার জন্য প্রয়োজনে জাতিসংঘে যাক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে হবিগঞ্জ ও শেরপুরে আরো 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নতুন করে তলিয়ে গেছে 16,500 হেক্টর জমির ফসল। মৌলভীবাজার ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি বদলায়নি, ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার অনেকে। হবিগঞ্জের সুজাতপুর ইউনিয়নের ইকরাম হাওরে প্লাবিত প্রায় 16,000 হেক্টর জমির ফসল। যে কোনো সময় বৃষ্টির আশঙ্কা এবং সংরক্ষণের অভাবে আগেভাগেই ফসল কেটে নেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। পরামর্শ দিচ্ছি যেগুলো কাটা যায়, কাটার মতো হয়েছে দ্রুত কেটে ফেলার জন্য, কেননা আবার অনবরত বৃষ্টির কারণে কৃষকদেরকে এগুলো সংরক্ষণের বা শুকানোর সুযোগ নাই। নিরুপায় কৃষকরা তাই কাটছেন আধা পাকা ধান, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে চরে জমে থাকা পানি। নতুন করে পানি ঢুকেছে শেরপুর সদরের গাজীর খামার, ধলা ও পাকুড়িয়া ইউনিয়নে। ক্ষতিগ্রস্ত প্রায় 500 হেক্টর জমির ফসল। ত্রাণ না পেয়ে ক্ষুব্ধ দুর্গত মানুষ। সাহায্যের মধ্যে আমার কোনো কিছু করে নাই, আমরা এই পানি মধ্যে পড়ে আছি। চেয়ারম্যান মেম্বার কেউ আসলো না, আমাদের বাড়ি ঘর ভেসে যেতেছে, ফসল তুলে আনছি, ধান নাই। বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজার ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়নি কোনো জমি, তবে পানি না নামায় কমেনি হাওরবাসীর দুর্ভোগ। চাউল পাইছি, আমরা এত খুশি না, টাকা পয়সা খুঁজতে পাইছি না। যে চাউল পাইছি আমি খাইতাম, কিন্তু আমার আর রোজগার নাই, কিন্তু আমার চলবো নি 10টা যে চাউলে। বেশ কিছু এলাকায় ত্রাণ দেওয়া শুরু হলেও তালিকায় নাম না থাকার অভিযোগ ক্ষতিগ্রস্ত অনেকে। তবে পর্যাপ্ত বরাদ্দের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা তালিকা সংগ্রহ করেছি, সেখানে আরো সংখ্যা, ক্ষতিগ্রস্তদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেই অনুযায়ী আমরা সরকারের উচ্চ পর্যায়ে এই বর্তমান সর্বশেষ অবস্থাটা জানিয়ে আমরা সাহায্য সহযোগিতার জন্য পত্র দিয়েছি। এদিকে শরীয়তপুর ও কিশোরগঞ্জে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানির নিচে অনেক সবজি ক্ষেত। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একটা বিরতি নিচ্ছি। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। র্যাবের হাতে কেউ যাতে নির্যাতন নিপীড়নের শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এই নির্দেশ দেন। তবে জঙ্গি, সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের এলিট ফোর্স হিসেবে 13 বছর ধরে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। জঙ্গিবাদ মোকাবেলা, সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তাদের ভূমিকা দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। 26শে মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও জঙ্গি বিরোধী অভিযানের কারণে 1 মাস পর দিনটি পালন করা হয়। প্রধানমন্ত্রীর দরবারে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা মোকাবেলায় র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। র্যাবের প্রিয় সদস্যবৃন্দ, জনগণের যেন কোনো রকম কষ্ট না হয়, তারা যেন কোনো রকম অহেতুক নির্যাতনের শিকার না হয়, নিগৃহীত না হয়, সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে এবং তাদের জান, মাল এবং নিরাপত্তার বিষয়ে সকলকে আরো আন্তরিকতার সাথে কাজ করতে হবে। কারণ এই জনগণ কারা? আপনাদের, আমাদের সকলেরই তো আত্মীয়, পরিবার, পরিজন, আপনজন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাধারণ মানুষের কাছে র্যাব আস্থার প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, জঙ্গিবাদ যাতে মাথা তুলতে না পারে সেজন্য র্যাবকে সবসময় সক্রিয় থাকতে হবে। কোন ধরনের জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা বাংলাদেশে বরদাস্ত করব না। কারণ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে যে সাধারণ মানুষের জীবনের উপরে হামলা দেওয়া, মানুষের ক্ষতি করা, এটা কোন ধরনের রাজনীতি, এটা অন্তত আমি জানি না। সেটা রাজনীতি না, এটা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডই আমি বলবো। জঙ্গিবাদ, সন্ত্রাস চরমপন্থা থেকে ফিরে আসলে পুনর্বাসন ও আইনি সহায়তা দেওয়া হবে বলে আবারও আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবর জন্য আপনার কাছে আছি। বাংলাদেশ টিম ইংল্যান্ডে যাচ্ছে। হ্যাঁ, এবং 12 থেকে 24 মে ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে। 1 জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই ক্ষেত্রে একটা ভয় বাংলাদেশের আছে যে বাংলাদেশে এই মুহূর্তে 92 রেটিং পয়েন্ট, 92, পাকিস্তান আছে 90-এ, ওয়েস্ট ইন্ডিজ 83-তে। সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের অবস্থান কিন্তু এখন দ্বাদশ অবস্থানে 42 পয়েন্ট নিয়ে। সেই ক্ষেত্রে
আয়ারল্যান্ডের সাথে যদি আমরা ভুলক্রমেও ম্যাচ হারি সেই ক্ষেত্রে আমাদের রেটিং পয়েন্ট একটা বড় ধরনের অবনতি ঘটবে। সেপ্টেম্বরের মধ্যে আসলে আমাদের 8-এর মধ্যে অবস্থান নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ বলতে গেলে আমাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। সুতরাং ম্যাচ বাই ম্যাচ আমাদের চিন্তা করতে হবে টুর্নামেন্টের কথা। আয়ারল্যান্ডের সাথে হারলে রেটিং ছাড়াও আরো অনেক ক্ষতি হবে, সেটা আপনি হ্যাঁ সেই কথাই অবশ্যই এর আগেও হয়েছে। আয়ারল্যান্ডের সাথে আমরা হেরেছি আগে, কিন্তু এখন আসলে সাথে নিশ্চয়ই আর হারবে না বাংলাদেশ। দেখা যাক, আমরা তো সেই আশাই করি। দেখা যাক, সেই খবরগুলো নিয়ে ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। 9:30 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশের ট্রাই নেশন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে। রাতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল, রাত 1:15 ইংল্যান্ডের ফ্লাইটে উঠবে মাশরাফি মুশফিকরা। প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডে এসে প্রথম হারের স্বাদ পেল চ্যাম্পিয়ন আবাহনী। মুমিনুল হকের লিস্ট এতে ক্যারিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিতে প্রাইম দুলেশ্বরকে হারিয়ে টানা চতুর্থ জয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কলাবাগানকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। এক মৌসুম পর কাল শুরু হচ্ছে জাতীয় হকি গোল্ড লিগ। শুধু নামেই নয়, ট্রফিতে থাকছে স্বর্ণের ছোঁয়া। প্রায় 10 ভরি স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে ট্রফি। উদ্বোধনী দিনে হবে 4টি ম্যাচ। খেলার খবর এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহুয়া এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরের রানীগঞ্জে চালকলের বয়লার বিস্ফোরণে আহত আরো 2 জন মারা গেছেন। এ নিয়ে একই পরিবারের 3 জন সহ নিহত সংখ্যা বেড়ে হয়েছে 15 জন। বয়লার বিস্ফোরণে উত্তর ভবানীপুর গ্রামের হাজিপাড়ার বাসিন্দা 4 ভাইয়ের 3 জন মোকসেদুল, রুস্তম এবং দেলোয়ার হোসেন রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সাথে লড়ছেন আরেক ভাই বাদল। মোকসেদুল এবং রুস্তমের পরিবারে এখন হাহাকার। অন্যদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় 2 শিশু সন্তান সহ দেলোয়ারের স্ত্রী। শিখতে পারে সেই ব্যবস্থা করে দেন, বাড়ি ঘর কিছু না করে দেন। ছোট বাচ্চাদের আমি কোথায় যাবো, কোথায় থাকবো? প্রতি বছরই চালকলে দুর্ঘটনায় প্রাণ হারায় শ্রমিকরা, তবে নিহতের পরিবার পায় না কোনো সহায়তা কিংবা বিচার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের পাশাপাশি মিলে নিরাপদ কাজের পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের নজরদারির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। আমরা সুষ্ঠু চিকিৎসা চাই, উন্নত রকম চিকিৎসা, এবং যারা নিহত হয়েছে এই পরিবারের পুনর্বাসনের জন্য আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি এই পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করব। দুর্ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক। 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছিল, বাট কিছু টেকনিক্যালিটির কারণে, টেকনিক্যাল কিছু টেস্টের কারণে এই ওই টাইমের মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব নয় বলে তারা বলেছে। 28 তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এই প্রতিবেদন পেলে আমরা পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণ করব। 19 এপ্রিল যমুনা রাইস মিলে বয়লার বিস্ফোরণে 30 জন আহত হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মিল মালিক সুবল ঘোষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমদানি বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে তৈরি হয়েছে ডলার সংকট। 1 মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় 3 টাকা। এতে রপ্তানিকারকের লাভ হলেও ক্ষতিতে পড়েছেন আমদানিকারকেরা। ডলারের দাম বাড়ায় ভোগ্যপণ্যের মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে বিশ্লেষকদের। রমজানকে সামনে রেখে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর আমদানি করছেন ব্যবসায়ীরা। নতুন শিল্প স্থাপনেও বেড়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানি। এতে গেল কয়েক মাসে বেড়েছে ঋণপত্র খোলার হার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে দেখা গেছে ফেব্রুয়ারি পর্যন্ত খাদ্যে এলসি খোলার হার বেড়েছে 16.28 ভাগ। মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়েছে 13.5 ভাগের কাছাকাছি। এছাড়া প্রায় 20 ভাগ এলসি খোলার হার বেড়েছে জ্বালানি তেল আমদানিতে। আমদানি বেড়ে যাওয়ায় এখন ডলার বিক্রি হচ্ছে 84 টাকায়, যা গত মাসের তুলনায় প্রায় 3 টাকা বেশি। এতে বড় আমদানি দায় শোধ করতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো। এ অবস্থায় বাজারে ডলার ছাড়তে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানিয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। রমজান মাসে আমাদের ভোগ্যপণ্য আমদানিটা অনেক বাল্ক আকারে হয়ে থাকে। এই বাল্ক আকারে রপ্তানি পণ্য এটা কিন্তু সারা বছর হয় না। তো আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যদি এক্ষেত্রে এগিয়ে আসে এবং কিছু ডলার ছাড় দেয়, তাহলে পরিস্থিতিটা দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। রপ্তানি ও প্রবাসী আয় কমে যাওয়াও ডলার সংকটের আরেক কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই এখন বাংলাদেশ ব্যাংক বাজার পর্যালোচনা করে ডলার না ছাড়লে আমদানি করা ভোগ্যপণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা করছেন তারা। আমদানিকারকরা এর ফলে আসলে আমদানি ব্যয় যেটি দাঁড়ায় সেটি বেড়ে যায়। তো তার একটা প্রতিক্রিয়া আসলে ভোক্তা পর্যায়ে চলে আসার একটা আশঙ্কা থাকে। তো সেই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হয় যে নিশ্চয়ই সরকারের নজর থাকবে যে সেই জিনিসটি হচ্ছে কিনা। সবশেষ হিসেবে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৩,২46 কোটি ডলার, যা দিয়ে দেশের অন্তত 8 মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব।
উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবরের আগে নিচে একটি বিরতির পর জানিয়ে দিচ্ছি ঢাকায় শব্দ দূষণে অতিষ্ঠ জীবন, কিছু অংশকে নীরব এলাকা ঘোষণার উদ্যোগ সরকারের। রাত 9:48 আমরা ফিরে এলাম। রাজধানীতে হর্ন জেনারেটর আর নির্মাণ কাজের বিকট শব্দে অতিষ্ঠ জনজীবন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে গাড়ির হর্ন নিষিদ্ধ করা হলো, তা মানছে না কেউ। এমন বাস্তবতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে রাজধানীর কিছু অংশকে নীরব এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। যানবাহনের হর্নের শব্দ দূষণে অতিষ্ঠ রাজধানীবাসী। রেহাই পাচ্ছে না স্কুলের কোমলমতি শিক্ষার্থীরাও। মাথা ব্যথা, কনসেন্ট্রেশন একবারে ব্রেক হয়ে যাচ্ছে। মানে পরীক্ষা দিব, পরীক্ষা যা মনে করতেছি লিখবো তা আবার ভুলে যাচ্ছি। আমার যখন পরীক্ষা হয় তখন যদি হর্ন বাজে তাহলে যে পড়াটা আমার মনে আছে সেটা মনে করতে আমার অসুবিধা হয়। এমন পরিস্থিতিতে বিশ্ব শব্দ সচেতনতা দিবসে মানিক মিয়া ক্রসিংকে নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর রাজধানীকে আবাসিক, বাণিজ্যিক, শিল্প, মিশ্র ও নীরব এ 5 এলাকায় ভাগ করে কোন এলাকায় শব্দের মাত্রা সর্বোচ্চ কত হবে তা নির্ধারণ করে দিয়েছে। আবার কয়েকটি সড়ক এবং এলাকায় হর্ন সহ উচ্চ শব্দ তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু মানছে না কেউ। বিদেশে গাড়িতে হর্ন দিলে মনে করে বকা দিছে, আর এখানে গাড়িতে হর্ন দেওয়া মানে তুমি সরে যাও। শব্দ যে একটা দূষণ, এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, এটাই তো আমরা জানতাম না। আমদানি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। কার, গাড়ি, বাস হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ। অতএব এই শেষ কোর্টে বাণিজ্য মন্ত্রণালয়ের যে আমদানি নীতি, তাতে কিন্তু হাইড্রোলিক হর্ন নেই। হয়তো তাহলে আসে কীভাবে? হয়তো অন্য কোনো কোর্টে আসে, অন্য কোনো মিথ্যা অসত্য তথ্য দিয়ে বা অন্য কোনোভাবে জিনিসটা বাজারে আসতেছে। সরকারি দলে কোন্দল, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি। জুলফিকার বলেছেন, ভেতরে কোন্দল বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই, এতে যেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়। শাহিন বলছেন, এসব কোন্দলের জন্য সাধারণ জনগণের জীবন যেন দুর্ভোগ না হয়। সানি বলছেন, সরকারি দলে কিছু নেতা এবং সাংসদ আছেন যারা দেশ ও মানুষের কথা চিন্তা না করে নিজের পকেট ভরছেন। রাজু বলছেন, ভাগাভাগিতে কমের কারণে অভ্যন্তরীণ কোন্দল, এরা প্রকৃত অর্থে দল না করে লুটেপুটে খাওয়ার জন্য দল করে। সাব্বির বলছেন, কোন্দল আওয়ামী লীগের নয়, কোন্দল কাওয়াদের রুটি নিয়ে। মুস্তফা বলছেন, সরকারি দলে প্ল্যান করে বিএনপি জামাত ঢুকেছে, তাই কোন্দল বেড়েই চলেছে। আমরা দর্শকদের ধন্যবাদ দিতে পারি। দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত 2 প্রতিদ্বন্দ্বীর একজন ইমানুয়েল ম্যাক্রো। দক্ষ রাজনীতিকের পাশাপাশি একজন সফল প্রেমিক হিসেবেও ফরাসিদের কাছে সুপরিচিত তিনি। সব বাধা উপেক্ষা করে ভালোবেসেছেন নিজের স্কুল শিক্ষককে। একযোগ প্রেমের পর দুজনে ঘর বাঁধেন 2007 সালে। এই ছিল রাত 9টা বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টা বাংলাদেশ শেষ করব লা লা ল্যান্ডের বিশেষ আয়োজনের কিছু ছবি দেখে। তবে তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।